নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের জানতে চাই বাংলা নিয়ে, আর জানতে চাই বাংলায় আমাদের আজকের অতিথি কবি সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক, আপনাকে স্বাগত। বিনায়ক দা, জানতে চাই বাংলায় আমরা ইদানিং করে রাম মন্দিরকে কেন্দ্র করে অবশ্যই শুভ নববর্ষের অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা বিনায়ক দা। এবং যে কথা শুরুতেই আসবো বিনায়ক দা, যে ইদানিং করে রাম মন্দির, রামের পুনরাজ্যাভিষেক যাকে বলা হচ্ছে কার্যত এদেশের মাটিতে, তার কারণ রামায়ণের রাম নিজের রাজ্যে ফিরে এসে সুখে শান্তিতে রাজ্য শাসন করলেও আজকের অযোধ্যার রামের ফিরতে অনেকগুলো বছর কেটে গিয়েছে, বিশেষ করে স্বাধীন দেশের পরিপ্রেক্ষিতে, যেটাকে অনেকেই লজ্জা বলে মনে করেছেন। যে মর্যাদা পুরুষোত্তমের দেশের গৌরব হিসেবে, দেশের গর্ব হিসেবে, দেশের রোল মডেল হওয়ার কথা, তিনি আদৌ অযোধ্যায় জন্মেছেন কিনা এ প্রশ্ন তাকে তার দেশের মানুষ করেছে। ফলে সেই জায়গা থেকে আমাদের এই অনুসন্ধান, রামের কথা, রামের চর্চা। আমি একজন সাহিত্যিক হিসেবে বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করব, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের রাম কেমন? তিনি কি বাল্মীকি রামায়ণের উত্তর ভারতের রাম, যিনি আমাদের ওই তথাকথিত বামপন্থী ঐতিহাসিকদের ভার্সন অনুযায়ী দক্ষিণ ভারত জয় করতে গিয়েছিলেন, অনার্যবর্ত জয় করতে গিয়েছিলেন আর্যাবর্তের রাম, নাকি তিনি কৃত্তিবাসের রাম, নাকি তিনি তুলসীদাসের রাম, যিনি পরবর্তীকালে একটু সরে এসেছিলেন আর্যাবর্ত থেকে কিন্তু পুরোপুরি পূর্ব ভারতেও এসে পড়েননি, নাকি তিনি নিতান্তই আমাদের ঘরের ছেলে কৃত্তিবাস ওঝার রাম? আমার মনে হয় রাম একটা সম্মিলিত শব্দ, সকলের শব্দ। আমরা অনির্বাণ ভারত নিয়ে কথা বলছি, কিন্তু কথা বলার সময় আমরা হয়তো কোথাও ভুলে যাচ্ছি যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডে আজকেও প্রতিটি সন্ধ্যায় রামগান, রামকথা অনুষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম, সীতা, হনুমান বিপুলভাবে জনপ্রিয়। আমার একটি খবরের সূত্রে সেই মেয়েটির কথা মনে পড়ে যাচ্ছে যে পূর্ব এশিয়ার সংস্কৃতিকে অস্বীকার করে মালয়েশিয়ার আধা তালিবানি শাসন ব্যবস্থা সেই মেয়েটিকে রামের মূর্তি নামিয়ে রাখতে বলেছিল। মেয়েটি অস্বীকার করে। মেয়েটি ধর্মে মুসলিম, তাতে কিছু এসে যায় না। সেই মেয়েটির কোলেই রাম সবচেয়ে সিকিওর। রাম কোনো ধর্মের একার নয়, রাম একটা সংস্কৃতি, রাম একটা জীবনচারণের অংশ। সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন নির্বিশেষে। এই পূর্ব এশিয়ার কথা যে বললাম, যেখানে কে বৌদ্ধ, কে মুসলমান, কে হিন্দু কোনো ফ্যাক্টর করছে না, সেখানে কিন্তু আজও প্রতিনিয়ত বিপুলভাবে জনপ্রিয় রাম। এবং সেই রামকে একা কেন, রাম, সীতা, হনুমান, এবং রামের অনেক রকম ভার্সন আছে। আমি যেটা বলতে চাই এখান থেকে এই হতে পারে যে রাম কোথায় স্পেশাল। রাম নামটা একটা জায়গায় স্পেশাল, যেটা আমি আমার একটি সাম্প্রতিক লেখাতে লিখেওছি, যে রামকে কেউ দেবতা হিসেবে গ্রহণ করতে পারেন, সেটা তার স্বাধীনতা, সেটা তার ইচ্ছে। রামকে কেউ মহাকাব্যের নায়ক হিসেবে গ্রহণ করতে পারেন, যে একজন নাস্তিক কিন্তু তার মনে হচ্ছে যে রাম মহাকাব্যের নায়ক। আমার নিজের কাকা, তিনি বামপন্থী রাজনীতির একজন খুব নামকরা ব্যক্তিত্ব ছিলেন, তো তিনি রামকে একজন মহাকাব্যের নায়ক হিসেবে খুব পছন্দ করতেন। এবারে আমি আর কথায় আসছি, রামকে কেউ সুশাসনের প্রতীক হিসেবেও গ্রহণ করতে পারেন, যে রাম মানে এই রাজত্বে কারো এগেনস্টে ডিসক্রিমিনেশন হবে না, এভরিবডি উইল গেট হিজ ডিউ। তো একটি ব্যক্তি 3 in 1, সে দেবতা হতে পারে কারো কাছে, মহাকাব্যের নায়ক হতে পারে কারো কাছে, আবার সুশাসনের প্রতীক হতে পারে কারো কাছে। এই যে ভেরিয়েশনটা, এটা পাওয়াটা কিন্তু খুব দুষ্কর। সেই জায়গা থেকে রাম কেবলমাত্র রাজনীতির কিনা, রাম কেবলমাত্র কোনো দলের কিনা, রাম মন্দির হয়ে গেলে সেখানে কি হবে, একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, যে রাম মন্দিরের পক্ষে বিপক্ষে সওয়ালের এখন আর কোনো প্রশ্ন নেই। সেই জায়গা আমরা পেরিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের রায়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত ভারতবর্ষের মতো দেশে খুব শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট সব পক্ষ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, বাদানুবাদ যাই থাকুক, এবং একটি রাম মন্দির নির্মিত হচ্ছে। এবং আমাদের এটাই তো একমাত্র সমস্যা না, ভারতের হাজার সমস্যা আছে। আজকের ভারতে আমার মনে হয় সবচেয়ে বড় যেটা, রাম একজন সুশাসনের প্রতীক। কারণ তার রাজত্বে রামের কিন্তু আমরা ভবভূতির লেখা পড়ি, বা তুমি অনেকের কথা বললে তার সঙ্গে আমি ভবভূতির নামটা অ্যাড করব, বলছেন যে তিনি কুসুমের মতো কোমল, আবার বজ্রের মতো কঠোর। রাম কিন্তু একটা জায়গা থেকে আমি বলবো, যে জায়গাটাতে প্রায় সবাই একমত, যে রাম কিন্তু একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। তিনি ভুল করেছেন, যে ভুলগুলো সেগুলো কিন্তু হয়তো প্রজার
কথায়, মানে রামের, আর অনেকে এই সীতার প্রসঙ্গ তুলে ধরেন, সেটার সঙ্গে কি একমত হওয়া যায় না? যায় না। কেন সীতাকে পাতাল প্রবেশ করতে হলো, কেন সীতাকে চলে যেতে হলো? কিন্তু এখানেও রামের গণতান্ত্রিক সেই চরিত্রের কথা আমরা ভুলতে পারি না, যে কোথায় কোন রজক একটি কি কথা বলছে, সেই কথা পল্লবিত হচ্ছে, রাম সেটা শুনছেন। তো আজকের ভারতের রামের এই দিকটাই উঠে আসবে, যে সুশাসন এবং গণতন্ত্র এটার একটা ব্যাপার উঠে আসবে। তার বাইরে কারো মনে হতে পারে তিনি দেবতা, হতে পারে, তার স্বাধীনতা। কারো মনে হতে পারে তিনি মহাকাব্যের নায়ক, সেটা তার স্বাধীনতা। কিন্তু এই বিতর্কের আমি মনে করি, বা এটা নিয়ে জল ঘোলা করার আর কোনো জায়গা নেই। কারণ যে রামকে পূর্ব এশিয়া থেকে ইউরোপের অনেক প্রান্তে, আরো অন্যান্য জায়গায় এতটা জনপ্রিয়, বিশেষ করে সেই রাম গাথার যে নাটকীয়তা, যে কাব্যিক উপাদান তার জন্য, তাকে নিয়ে ভারতবর্ষে এই মানে হিংসা হানাহানির আর কোনো জায়গা নেই।